নীরব রাত, চাঁদের আলো, আর দূরের পথ ধরে এগিয়ে আসে কিছু অচেনা গল্প। লণ্ঠনের মৃদু আলোয় পাতার ফাঁকে লুকিয়ে থাকে অনুভূতি, স্মৃতি আর ভালোবাসা। এই গল্পগুলো শোনা যায় না, শুধু অনুভব করা যায় হৃদয়ের গভীরে। চোখ বন্ধ করুন আর কল্পনার দরজা খুলে দিন, ডুবে যান শব্দের জাদুতে। আমি ইয়াশিকা, আর আপনারা শুনছেন স্টোরি টেলিং উইথ ইয়াশিকা, যেখানে প্রতিটা গল্প ছুঁয়ে যায় আপনার মন। গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর এরকম সুন্দর সুন্দর বিভিন্ন প্রেমের গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। আজকের বিশেষ নিবেদন, তোমাকে পেতে চাই, সিজন 2, পর্ব 16। রুমে যেতেই ঈশা ঐশীকে মেডিসিনগুলো খাইয়ে গায়ে একটা চাদর টেনে শুয়ে দেয়। কিন্তু আমাদের ঐশীর মাথায় তো চলছিল অন্য প্ল্যান। সে তো আজকে কোনো মতেই এমনি এমনি ঘুমাবে না। এতগুলো বছর পর ও নিজের ঈশাকে পেয়েছে, এত সহজে ঘুমিয়ে পড়লে কি চলে? সুতরাং ও শুরু করলো নিজের কাজ। ঈশা যেহেতু ওর পাশেই শুয়েছিল, তাই ও আরেকটু সরে গেল ঈশার দিকে। ঈশাও স্বাভাবিকভাবে জড়িয়ে ধরলো ঐশীকে। এবার ঐশী শুরু করলো ওর আসল দুষ্টুমি। ও ধীরে ধীরে ঈশার গলার কাছে নিজের মুখটা নিয়ে গিয়ে নিজের দু ঠোঁট ছোঁয়ালো সেখানে। তারপর ধীরে ধীরে চুমু দিতে লাগলো ঈশার গলায়। এতক্ষণে ঈশার কাছে ঐশীর মনের ইচ্ছা স্পষ্ট হলো, কিন্তু ঐশী যেটা চাইছে সেটা আজকে কোনো মতেই সম্ভব না। এতে ওর ওপরে অনেক বেশি ধকল পড়ে যাবে। তাই ঈশা কোনো রকমে নিজেকে সামলে ঐশীর মুখটা গলা থেকে টেনে নিজের মুখের কাছে নিয়ে এলো। তারপর ওর চোখের দিকে গভীরভাবে তাকিয়ে আস্তে আস্তে ঠোঁট মিলিয়ে দিল ওর ঠোঁটে। ঐশী তো এতে মনে মনে বেশ খুশি হলো। ও তো ভাবছে ঈশা ওর মনের ইচ্ছে পূরণ করছে। দীর্ঘ একটা চুম্বনের শেষে ঈশা সরে এলো ঐশীর থেকে। ঐশী তো হতবাক হয়ে তাকালো ঈশার দিকে আর বলল, এটা কি হলো? তুমি আবার এভাবে সরে গেলে আমার থেকে? তোমার সমস্যাটা কি শুনি? একটু শান্তিতে আদরও করতে দেবে না তোমায়? এই বলে রাগের দৃষ্টিতে ঈশার দিকে তাকালো। ঐশীকে এভাবে রেগে যেতে দেখে ঈশা ওকে শান্ত করতে বলল, আরে বাবা, এমন করে রাগ করতে আছে? আজকে সারাদিন কত ধকল গেছে বলো তো? রাতও তো কম হয়নি দেখো। এখন যদি আমরা দুষ্টুমি শুরু করি, আদর শুরু করি, তাহলে ঘুমাতে ঘুমাতে আমাদের মাঝরাত হয়ে যাবে। আর রাত জাগা এখন তোমার শরীরের জন্য একদম ঠিক না। তোমার প্রপার রেস্টের দরকার। তাই এমন করো না ঐশী। আসো, আমি মাথায় হাত বুলিয়ে দেব, আর তুমি ভালো মেয়ে হয়ে ঘুমিয়ে পড়বে। ঐশী তখনও শান্ত হয়নি। ও রাগের দৃষ্টিতে তাকিয়েই ঈশাকে বলল, তার মানে তুমি আমার কাছে আসবে না, তাই তো? ঈশা, আরে আরে, কাছে আসবো না কখন বললাম? আমি তো বললাম আজকে ভালো মেয়ে হয়ে ঘুমিয়ে পড়ো, কালকে আমরা অনেক বদমাইশি করবো, আদর করবো। ঐশী, চুপ করো তুমি। আমি ভালো করে বুঝে গেছি তুমি তার মানে কিছুই করবে না। তাহলে তো আমাকেই কিছু করতে হবে। এই বলে ঈশাকে ধাক্কা মেরে বেডে ফেলে দিয়ে ওর ওপরে উঠে বসে ঐশী। তারপর নিজের এক হাত দিয়ে ঈশার হাত দুটোকে ধরে রেখে ঈশার চোখের দিকে গভীরভাবে তাকিয়ে নিজের শার্টটা খুলে ওটা দিয়েই ঈশার দুহাত শক্ত করে বেঁধে দেয়। ঈশা তো এতে পুরো অবাক হয়ে গেছে। ও চাইলেও আর বাধা দিতে পারে না ঐশীকে। একটা শুকনো ঢোক গেলে আমতা আমতা করে বলে ওঠে, ঐশী তুমি। ঐশী ঈশাকে আর নিজের কথা শেষ করতে দেয় না। ওর ঠোঁটে নিজের আঙুল ছুঁয়ে চুপ করিয়ে বলে, একদম চুপ। তোমার কথা বলার সময় শেষ হয়ে গেছে। এবারে যা বলবে ঐশী রয় বলবে ঈশা সেন, আর তুমি মুখ বুঝে সেগুলো সহ্য করবে, ওকে? কথাটা বললে ঈশার সারা মুখে ঐশী নিজের আঙুল ছোঁয়াতে থাকে, আর ঈশা আবেগে নিজের চোখ বন্ধ করে নেয়। এরপর ঐশী আস্তে আস্তে নেমে আসে ঈশার গলাতে,
সেখানে ঐশী নিজের ঠোঁটের ছোঁয়া দিতে শুরু করে। ঠোঁটের বদলে আস্তে আস্তে সেটা জিভে স্পর্শে পরিণত হয়, কারণ ঐশী জানে ঈশার সবচেয়ে দুর্বলতার জায়গা হচ্ছে ওর গলা। এদিকে ঐশীর এরকম আগুন ছোঁয়ানো রূপ আর নিজের গলায় এই অবাধ্য স্পর্শে ঈশা আর নিজেকে সামলে রাখতে পারে না। ও শক্ত করে চেপে ধরে ঐশীর চুল। ঐশীও উত্তেজনাবশত কামড় দেয় ঈশার গলায়, আর ঈশা সাথে সাথে চিৎকার করে ওঠে, আহ ঐশী! সাথে সাথে ঐশী মুচকি হেসে ওই কামড়ের জায়গায় গভীরভাবে নিজের ঠোঁট ছোঁয়। তারপর একটু উঠে এসে ঈশার চোখে চোখ রেখে গভীরভাবে তাকিয়ে ঈশার শার্টের বোতামগুলো খুলতে শুরু করে। এদিকে ঐশীর আদর যত বাড়ছে, ঈশার অবস্থা আরো শোচনীয় হয়ে উঠছে। চোখ মুখ লাল হয়ে উঠেছে ঈশার। ও পারছে না ঈশাকে থামাতে, ঐশীকে থামাতে, আর না পারছে রেসপন্স করতে। দেখতে দেখতে ঐশী ঈশার গা থেকে ওর শার্টটা আলাদা করে ঠোঁটের ছোঁয়া দিতে শুরু করে। বেশ কিছুক্ষণ সেখানে চুমুতে চুমুতে মুড়িয়ে তোলার পর আস্তে আস্তে উঠে আসে ঈশার মুখের কাছে। তারপর ওর সাথে গভীর দৃষ্টি মিলিয়ে ঠোঁটে ঠোঁট বসায়। আস্তে আস্তে ওদের চুমু তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠে। ঈশা আর থাকতে না পেরে রেসপন্স করে। এদিকে ঐশী ততক্ষণে ঈশাকে সম্পূর্ণ আবরণ মুক্ত করে ফেলে। এরপরে ঐশী নেমে আসে আবারও ঈশার বুকে। সেখানে মন ভরে আদর করতে থাকে এবং দুষ্টুমি করে হালকা কামড়ও বসায়। সাথে সাথে এসে চিৎকার করে ওঠে, ঐশী প্লিজ এরকম করো না, আমি আর পারছি না, এবার আমার হাতটা খুলে দাও। কিন্তু ঐশী ঈশার কোনো কথায় উত্তর না দিয়ে ধীরে ধীরে নেমে আসে আরো নিচে। সেখানে ঠোঁট ছোঁয়াতে ছোঁয়াতে এসে পৌঁছয় ঈশার নাভিতে। সেখানে বেশ কিছুক্ষণ নিজের ঠোঁট আর জিভে স্পর্শ দিয়ে ধীরে ধীরে নেমে আসে একেবারে নিচে। সেখানে নেমে এসে ঐশী মন ভরে আদর করতে থাকে ঈশাকে। ঐশীর আদরের পরিমাণ যত বাড়ে, ঈশার চিৎকারও তত বেড়ে ওঠে। ধীরে ধীরে আদর আরো গভীর হয় এবং ঈশা একসময় গিয়ে চরম সুখের প্রাপ্তি ঘটে এবং ঈশা শান্ত হয়ে হাঁপাতে থাকে। এরপরে ঐশী উঠে এসে ঈশার হাতটা খুলে দেয়। তারপরে ঈশার ঠোঁটে গভীর একটা চুমু দিয়ে ওর কপালে ঠোঁট ছোঁয়। তারপর ঈশার গালে নিজের বুড়ো আঙুল দিয়ে রাব করতে করতে মুচকি হেসে জিজ্ঞাসা করে, তো মিস ঈশা সেন, পানিশমেন্ট পছন্দ হয়েছে? এবারে বুঝতে পারলে তো ঐশী রায়কে রিজেক্ট করার ফলটা ঠিক কি হতে পারে? ঐশীর কথা শুনে মুচকি হেসে ঐশীকে আরো নিজের কাছে টেনে ঈশা বলে, ভুলের পানিশমেন্ট যদি এমন স্পেশাল হয় তাহলে এই ভুল তো আমি বারবার করতে রাজি। কথাটা বলে ঐশীর সাথে নিজের ঠোঁট মিলিয়ে দেয় ঈশা। তারপর চলে ওদের একটা দীর্ঘ চুম্বন। এরপর ঐশী ঈশার বুকে মাথা রেখে রাখে আর ঈশাও জড়িয়ে ধরে ওকে। এরপর দুজনেই পরম শান্তিতে ঘুমিয়ে যায়। আজকে কতদিন পর আবারও ওরা একে অপরের কাছে এলো। যদিও ঐশীকে ফিরে পাওয়ার পরে আরো একবার ওরা দুজনের কাছাকাছি এসেছিল, কিন্তু পরের দিন ভোরটা একদমই ঠিক ছিল না ওদের জন্য। কিন্তু এবার আর কেউ ওদের আলাদা করতে পারবে না। দেখতে দেখতে রাত পেরিয়ে সকাল হয়ে গেল, আর সকাল হতেই বাড়ির সকলে ঘুম থেকে উঠে যে যার মতো কাজে ব্যস্ত হয়ে পড়েছে। সকালে সকলের ঘুম ভেঙে গেলেও ঈশা আর ঐশীর ঘুম ভাঙতে আজকে যথারীতি একটু দেরি হলো। তবে কেউই ওদের ঘুম থেকে ওঠার জন্য ডাকেনি। সকলেই জানে ঐশীর এখন রেস্টের প্রয়োজন, আর ঈশার ঐশীর কাছে থাকাটাই জরুরি। আজকে প্রথমে ঘুম ভাঙে ঈশার। টেবিলের পাশে থাকা নিজের ফোনটা হাতে নিয়ে দেখতে পায় তখন 9টা বাজছে। পাশে তাকিয়ে দেখে ঐশী একেবারে ছোট বাচ্চার মতো গুটিসুটি মেরে
ওর বুকের কাছে শুয়ে আছে। দেখে কেউ বলবেই না কাল রাতে ঈশার একটা না বলায় এই মেয়েটা একেবারে দোষী হয়ে উঠেছিল। কথাটা ভেবেই ঐশীর কপালে ছোট্ট করে ঠোঁট ছোঁয়ায় ঈশা। হঠাৎ খেয়াল হয় কালকে ঐশীর জন্য অ্যাপয়েন্টমেন্টটা নিতেই হবে, তাই আজকে একবার ডক্টরকে ফোন করতে হবে, দেরি করলে চলবে না। কথাটা ভেবে ঝটপট ঐশীকে নিজের বুক থেকে সরিয়ে পাশে বালিশে ঠিকঠাকভাবে শুইয়ে দিয়ে নিজে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে বেরিয়ে দেখে ঐশী তখনও ঘুমাচ্ছে। তখন আর ঐশীকে ডাকে না ও। কিছু একটা ভেবে নিচে চলে যায়। ঈশা নিচে যাওয়ার সাথে সাথেই রাগিনী দেবী ওকে জিজ্ঞাসা করে, কি রে ঈশা, ঐশী এখনো ওঠেনি? ঈশা, না মা, ঐশী তো এখনো ঘুমাচ্ছে। আসলে ও তো কড়া ডোজের ওষুধ খায়, তাই ওর ঘুমটা একটু বেশি প্রয়োজন। তাই আমি ভাবলাম খাবারটা ঘরেই নিয়ে যাই, ও ঘুম থেকে উঠলে ওকে খাইয়ে দেবো। রাগিনী দেবী, বেশ বেশ, সেটাই ভালো। তুই তাহলে তোদের খাবারটা ঘরে নিয়ে চলে যা না। এই বলে রাগিনী দেবী ঈশা আর ঐশীর খাবার গুছিয়ে দিলেন, আর ঈশা সেটা নিয়ে ওদের রুমে চলে গেল। ঈশা রুমে এসে দেখলো ঐশী তখনও ঘুমাচ্ছে। ও খাবারগুলো পাশের টেবিলে রেখে ঐশীর কাছে বসে আস্তে আস্তে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে ডাকে, ঐশী, সকাল হয়ে গেছে, উঠতে হবে তো এবার। উঠে খেয়ে ওষুধগুলো তো খেতে হবে, উঠে পড়ো ঐশী। ঈশার কথা শুনে ঐশী ঘুম ঘুম স্বরেই বলে, একটু পরে উঠবো, আর একটু শুই আমি। ঈশা আবারও ঐশীর কপালে হাত বুলিয়ে বলে, না বাবু, এমন করে না, অনেকক্ষণ ঘুমিয়েছো, এবার তো উঠতেই হবে, উঠে খেতে হবে তো, ওঠো ওঠো ঐশী। এই বলে ঈশা ঐশীকে ধরে বসিয়ে দেয়। ঐশী তখনও উঠতে নারাজ, এদিকে ওষুধ খেতেও দেরি হয়ে যাচ্ছে। তাই আর উপায় না পেয়ে ঈশা ওর কপালে ঠোঁট ছুঁয়ে কোলে তুলেই ওকে নিয়ে চলে যায় ওয়াশরুমে। তারপর নিজে সযত্নে ফ্রেশ হতে সাহায্য করে ঐশীকে। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বেরিয়ে এসে ঈশা ঐশীকে বেডে বসিয়ে দেয়। তারপর খাবার প্লেটটা হাতে নিয়ে ঐশীকে খাইয়ে দিতে থাকে, আর সাথে সাথে নিজেও খেতে থাকে। দেখতে দেখতে ওদের খাওয়া শেষ হয়ে যায়। খাওয়া শেষ করার পর ঈশা নিচে গিয়ে প্লেটগুলো রেখে এসে ঐশীকে ওষুধ খাইয়ে দেয়। তারপর ঐশীর থেকে ও ডক্টরের নাম্বার এবং ডিটেলস সব জেনে কল করতে যায় ব্যালকনিতে। কিছুক্ষণ রিং হওয়ার পরই কলটা রিসিভ হয় এবং ফোনের ওই প্রান্ত থেকে একজন বলে ওঠেন, হ্যালো, ডক্টর হরিশ রাঠোর স্পিকিং। ঈশা, ডক্টর, I am Isha Sengupta from India, Oishi's fiance. Doctor, I have called you to discuss about Oishi's health. Dr. Rathore, okay, you must have heard all about Oishi's health, right? Isha, yes doctor, but I want to know everything from you. Dr. Rathore, yes, even though Oishi's operation that she had 12 years old had 80% recovery, 20% is still left in her. For that, she will have to undergo an operation immediately. But the operation is very risky. There is a 1% chance that everything will be fine. If it is successful, then everything will be fine. And if it's failed, then Oishi will be fine. But she will also forget all the previous memory. She will have to forget her old memories and organize everything in a new way. ডক্টরের কথাগুলো শুনে আবারও এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায় ঈশা। ওর দু চোখ জলে ভরে ওঠে। উত্তর দেওয়ার মতো কোনো ভাষা খুঁজে পায় না ও। আপনারও যদি মনে হয় আপনার লেখা গল্পের মধ্যে লুকিয়ে আছে
কিছু না বলা অনুভূতি, কিছু না বলা ভালোবাসা, হারিয়ে যাওয়া মানুষ কিংবা অপূর্ণ স্বপ্ন, তাহলে দেরি করবেন না। আপনার লেখা গল্প আমাদের সঙ্গে শেয়ার করুন। সেই গল্পই প্রতি রবিবার শোনা যাবে আমাদের ইউটিউব চ্যানেলে, নতুন কণ্ঠে, নতুন অনুভবে। গল্প পাঠানোর ঠিকানা storytellingwithiyashika13@gmail.com। কারণ কিছু গল্প লেখা হয় পড়ার জন্য নয়, শোনা যায় হৃদয়ের গভীরে। শেষ করার আগে একটা ছোট্ট অনুরোধ, এই গল্পটা যদি তোমার বুকের ভেতরে কোথাও আলতো করে ধাক্কা দিয়ে থাকে, যদি কোনো লাইন তোমাকে নিজের কোনো স্মৃতির সামনে দাঁড় করিয়ে দেয়, তাহলে বুঝে নিও গল্পটা এখানেই শেষ নয়। কারণ কিছু গল্প পর্দায় থামে, কিন্তু অনুভূতি ভেতরে চলতেই থাকে, নিঃশব্দে গভীর রাতে। তোমার ভেতরে সেই না বলা কথাগুলো, অধুরা ভালোবাসা, চুপচাপ কান্না কিংবা নীরব হাসি, সবই কোনো না কোনো গল্প হতে পারে। সেই গল্প যদি তুমি শুনতে চাও, এই চ্যানেলটা শুধু তোমার জন্য। কারণ এখানে গল্প বলা হয় না, এখানে গল্প অনুভব করা হয়। আবার দেখা হবে নতুন কোনো গল্পের এপিসোডে, নতুন কোনো অনুভূতি নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিজের গল্পটা বাছিয়ে রেখো। টাটা।